আদিত্য এলওয়ানের মতনই এবার নজর রয়েছে ইন্ডিয়া জোটের বৈঠকের দিকে। বারবার এই নিয়ে 3 দফা থেকে এবার 4 দফার বৈঠক চলছে। কিভাবে হবে সেই বিষয়? এবার ভোপালে বৈঠক বসতে চলেছে ইন্ডিয়া জোট। সূত্র মারফত জানা গিয়েছে মুম্বাইয়ের পর মধ্যপ্রদেশের 4র্থ দফা বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে এই 28টি বিরোধী দলের জোটের। বাণিজ্য নগরীর পর মধ্যপ্রদেশের ভোপাল শহরে পদ্ম শিবিরের বিরুদ্ধে 4র্থ দফা বৈঠকে বসতে পারে ইন্ডিয়া জোট। চলতি বছরের নভেম্বর মাসে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন, তার আগেই ভোপালে বিরোধী জোটের মেগা বৈঠক হলে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছে ওয়াকিবহুল মহল। মুম্বাইয়ে ইন্ডিয়া জোটের 3য় বৈঠক হয়ে গেলেও জোটের অন্দরে মতানৈক্য স্পষ্ট। বিজেপি বিরোধী জোটে ঘাসফুলের সঙ্গে হাত মিলিয়েছে হাত শিবিরও। তবে ধূপগুড়ি ডাকবাংলো ময়দানের সভামঞ্চ থেকে সেই তৃণমূলকেই নিশানা করেছে বাম কংগ্রেস। ফলে এই জোট ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে কতটা লড়াই করতে পারবে তা নিয়ে তো প্রশ্ন থাকছেই। মূলত যেদিকে নজর, মুম্বাইয়ের পর মধ্যপ্রদেশের 4র্থ দফার বৈঠকে বসবে 28টি দল। এবার ভোপালে ইন্ডিয়া জোটের বৈঠক, এই বিষয়টা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে নিউজ ডেস্ক থেকে সরাসরি লাইভে রয়েছে গৌতম, আমাদের প্রতিনিধি, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। গৌতম, তোমার কাছে যে প্রথম প্রশ্ন রাখবো, 3 দফার বৈঠক শেষ, এখন পর্যন্ত জানা যাচ্ছে সূত্র মারফত 4 দফার বৈঠক হতে চলেছে। তাও কোথায়? মধ্যপ্রদেশ। কার গড় সেই মধ্যপ্রদেশ? মধ্যপ্রদেশের সিএম ইতিমধ্যে শিবরাজ সিং চৌহান, সেখানে আবার 4র্থ দফার বৈঠক। এখন তোমাকে প্রথমেই যেটা বলবো যে সেটা হচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্স অর্থাৎ ইন্ডিয়া জোট, সেই জোটের কিন্তু একের পর এক তারা বিভিন্ন শহরে বিভিন্ন রাজ্যে তারা কিন্তু বৈঠক করছে। এই কারণেই যে 24-এ যে লোকসভা নির্বাচন রয়েছে তার আগে সেই জোট চাইছে দেশের প্রত্যেকটি তারা কিন্তু এই বৈঠক করতে। এবং সম্প্রতি যে আগামী যে তুমি জানো নভেম্বর মাসেই মধ্যপ্রদেশের বিজেপি শাসিত সরকার, সেখানে কিন্তু ভোট, বিধানসভার ভোট রয়েছে এবং ঠিক তার আগেই কিন্তু এই যে জোটের অর্থাৎ ইন্ডিয়া জোটের যে বৈঠক, যেখানে 28টি দলের বৈঠক রয়েছে, সেই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই কারণেই যে একেতেই বিজেপি পরিচালিত যে মধ্যপ্রদেশের তোমার রয়েছে বিধানসভা ভোট, ঠিক বিধানসভা ভোটের আগেই এই যে ইন্ডিয়া যে জোট অর্থাৎ ইন্ডিয়া জোটের যে বৈঠক, সেটা গুরুত্বপূর্ণ। এই কারণেই একদিকে মধ্যপ্রদেশে বিধানসভার ভোট এবং ঠিক তার পরবর্তীতেই দেখা যাচ্ছে 2024-এর লোকসভা ভোট। এবং এই মধ্যপ্রদেশের ভোপালে এবারে পরবর্তীতে 4র্থ বৈঠক, অর্থাৎ তুমি জানো যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বৈঠক কিছুদিন মানে গত কয়েকদিন আগেই, গত পরশু দিনই 31 তারিখ এবং 1 তারিখ বাণিজ্য নগরী দেশের মুম্বাইতে মহাবৈঠক হয়ে গেছে সেখানটাও। এবং তারপরেও আমরা দেখতে পেলাম একটা জিনিস তোমাকে অঞ্জন, সেটা হচ্ছে যে এই যে বৈঠকগুলো হচ্ছে তারপরেও কিন্তু দেখো সেখানে বৈঠকে আমরা দেখতে পাচ্ছি একই মঞ্চে বক্তব্য রাখছেন সীতারাম ইয়েচুরি এবং কংগ্রেসের রাহুল গান্ধী থেকে শুরু করে তৃণমূল সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যের এই যে বিধানসভা উপনির্বাচন হচ্ছে আমাদের এই রাজ্যে, সেখানটা কিন্তু ইন্ডিয়া জোটের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। এ কারণেই এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বাম এবং কংগ্রেস তারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে কার বিরুদ্ধে? না, তৃণমূলের বিরুদ্ধে। এবং ধূপগুড়ি উপনির্বাচনের যে দেখতে পাচ্ছি আমরা ছবি, সেই ছবিতে কিন্তু দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে হারাতে সিপিএম এবং কংগ্রেস তারা জোটবদ্ধ হয়েছে এবং মোহাম্মদ সেলিম সিপিএমের রাজ্য সম্পাদক এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তারা যৌথভাবে একই মঞ্চে তারা তৃণমূলের বিরুদ্ধে কিন্তু ভোট দেওয়ার জন্য মানুষের কাছে আবেদন করছেন। যেখানটায় গোটা দেশে একটা বিজেপি বিরোধী জোট গড়ার লক্ষ্য নিয়ে এই যে ইন্ডিয়া জোট গঠন করা হয়েছে এবং সার্বিকভাবে বিজেপিকে পর্যদস্ত করার জন্য, অথচ সেখানটায় দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস সিপিএম তারা সব এক মঞ্চে, তাদের বক্তব্য একটাই, বিজেপিকে হারানোর। অথচ যখন রাজ্যের কোনো ইস্যু হচ্ছে, রাজ্যের পশ্চিমবঙ্গ রাজ্যের যেখানে তৃণমূল ক্ষমতায় রয়েছে, তৃণমূল শাসিত রাজ্য, সেখানটায় দেখা যাচ্ছে তৃণমূলের বিরুদ্ধে কিন্তু সিপিএম এবং কংগ্রেস তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে বিষোদ্গার করছেন এবং লড়াই করছেন, যেটা অনভিপ্রেত। এই কারণেই যে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যখন ইন্ডিয়া অ্যালায়েন্সের জোটের বৈঠক হচ্ছে, সেখানটায় তারা এক টেবিলে বসে বিজেপি বিরুদ্ধে তারা এক মঞ্চে এক বক্তব্য রাখছেন এবং বিজেপিকে উৎখাত করার ডাক দিতে জোটবদ্ধ হচ্ছেন। অথচ দেখা যাচ্ছে এ রাজ্যের ক্ষেত্রে নির্বাচন বা যে কোনো ইস্যুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিপিএম এবং কংগ্রেস তারা কিন্তু যৌথভাবে
তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এটাই যে এই যে পরপর একের পর এক বিভিন্ন রাজ্যে যে ইন্ডিয়া জোটের যে বৈঠকগুলো হচ্ছে, সেই বৈঠকের ফলাফলের নিরিখে আগামী লোকসভা নির্বাচনে, যেমন আমি এ রাজ্যের কথাই যদি ধরে নিই, যে পশ্চিমবঙ্গের কথাই যদি ধরে নিই, যদি ইন্ডিয়া জোটের প্রার্থী করা হয় তাহলে কি সেক্ষেত্রে সিপিএম বা কংগ্রেস এখানে যারা রয়েছে তারা কি তৃণমূলের পক্ষে রায় দেবেন, বা তারা কি তৃণমূলের সাথে জোট গড়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে? এটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ দেখা যাচ্ছে। কেননা যে কেন্দ্রে মানে সর্বভারতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপি বিরুদ্ধে লড়াইয়ে এক কাট্টা হচ্ছে তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম এবং কংগ্রেস। অথচ আমরা দেখছি যে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরি পাশাপাশি বসে তারা জোটের বার্তা দিচ্ছেন। অথচ দেখা যাচ্ছে এ রাজ্যেই আবার সিপিএমের নেতা রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং কংগ্রেসের নেতা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই ডাক দিচ্ছেন। এই যে বিষয়টা, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া জোটের বার্তাটা কিন্তু কতটা যে সফল হবে এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে অঞ্জন, তোমাকে আমি একটা কথা বলবো যে লোকসভা ভোটের আগে কিন্তু এই ইন্ডিয়া জোট, সেই জোট কিন্তু একেবারে দেশের প্রতিটি রাজ্যের প্রতিটি গুরুত্বপূর্ণ শহর রয়েছে, বিশেষ করে সেই শহরগুলোতে, অর্থাৎ যে রাজধানী শহর, সেই রাজধানী শহরগুলোতে কিন্তু তারা ইন্ডিয়া জোটের বৈঠকগুলো করবেন। এবং শুধু তাই নয়, ইন্ডিয়া জোটের যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, লোগো যদিও প্রকাশ করা হয়নি, কিন্তু সিদ্ধান্ত হয়েছে এটাই যে এর পরবর্তীতে তারা কিন্তু লোকসভা ভোটের যে কর্মসূচি অর্থাৎ জনসভা, সেই জনসভা কিন্তু শুরু করবেন। অর্থাৎ এর পরবর্তীতে এই যে ভোপালে যে বৈঠকটা রয়েছে, সম্ভবত সেই বৈঠকের পরেই, কেননা তুমি জানো যে মধ্যপ্রদেশে ভোট রয়েছে বিধানসভার, সেই ভোটের পরেই অর্থাৎ কিন্তু আর কোনো ভোট থাকছে না এবং লোকসভা ভোটটাই তখন টার্গেট হবে। এবং যেটা ইন্ডিয়া জোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সিপিএম, কংগ্রেস, তৃণমূল এবং 26 দলের যে দল, 26 দলের পার্টি, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে পরবর্তীতে তারা লোকসভা নির্বাচনের প্রস্তুতিকে সামনে রেখে তারা কিন্তু জনসভা করবেন। এবং সেই জনসভায় কিন্তু তালিকাও তারা মোটামুটি একটা করে ফেলেছেন কোন কোন জেলায়, কোন কোন রাজ্যে সেই জনসভাগুলো হবে। তবে এই মুহূর্তে কিন্তু আমি একটা কথা অঞ্জন বলতে পারি, সেটা হচ্ছে যে কলকাতায় কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম জনসভা বা কিন্তু জোটের কথা বলা হয়নি, বৈঠকের কথা বলা হয়নি। এবং শুধু তাই নয়, আর একটা জিনিস তোমাকে বলবো যে এই বিষয়টি নিয়ে যখন প্রশ্ন করা হয়েছিল সীতারাম ইয়েচুরিকে যে এ রাজ্যের ক্ষেত্রে লোকসভা নির্বাচনে ভোটের যে প্রস্তুতি, অর্থাৎ যে তোমার যে আসন বন্টন নিয়ে কী ইস্যু, আসন বন্টনটা কী পদ্ধতিতে হবে, সেই নিয়ে কিন্তু একেবারে উত্তর এড়িয়ে গেছেন সীতারাম ইয়েচুরি। মানে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই রাজ্যের ক্ষেত্রে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে একেবারে অনড় হয়ে রয়েছেন কংগ্রেস এবং সিপিএম। ফলে ইন্ডিয়া জোট যেটা হচ্ছে, যেটা বৈঠক চলছে, সেই বৈঠকে কিন্তু জানো ইতিমধ্যেই 13 জনের একটা কমিটি, ওয়ার্কিং কমিটি করা হয়েছে, যেখানে এ রাজ্যের তৃণমূলের সভাপতি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অন্যান্য রাজ্যের বিভিন্ন নেতারা রয়েছেন। অথচ দেখা যাচ্ছে এই যে রাজ্য, এই রাজ্যের ক্ষেত্রে কিন্তু একেবারে চিত্রটা দেখা যাচ্ছে যে বিজেপির সাথে একেবারে বিজেপির সাথে একজোট হয়ে গেছে সিপিএম এবং কংগ্রেস। কেননা এই কথাই বলছি অঞ্জন, যে তৃণমূলকে হারাতে আমরা দেখতে পেয়েছি এর আগেও যে সাগরদিঘি উপনির্বাচনে যেটা হয়েছিল, তৃণমূলকে হারাতে সিপিএম, কংগ্রেস, বিজেপি এক কাট্টা হয়েছিল, ঠিক ধূপগুড়ি উপনির্বাচনেও কিন্তু এই একই চিত্র দেখা যাচ্ছে যে তৃণমূলকে হারাতে সেখানটা কিন্তু বাম কংগ্রেস যেমন জোট করেছে, পাশাপাশি কিন্তু গোপনে বিজেপির সাথেও তারা আঘাত করেছে। অর্থাৎ তৃণমূলকে সরাতে এ রাজ্যে বদ্ধপরিকর, এই চিত্র দেখা যাচ্ছে। অথচ গোটা দেশে বিজেপিকে সরাতে আবার সেই সিপিএম, সেই কংগ্রেসে কিন্তু তৃণমূলের হাত ধরছে। তাহলে গৌতম, এই মতো অবস্থাতে এই যে একাধারে দেখা যাচ্ছে যে রাজনৈতিক স্তর, অর্থাৎ সার্বভৌমিক স্তর অনুসারে যদি আমি খেয়াল করি, তাহলে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে একটা অদ্ভুত একটা মিল, কিন্তু যখন আঞ্চলিক স্তরে আমি যখন চলে আসছি তখন দেখতে পাচ্ছি তাদের মধ্যে একটা বিস্তর একটা পার্থক্য মতের। তাহলে ওদের ন্যারেটিভটা কি? ন্যারেটিভটা তো প্রকাশ আসছে না। ন্যারেটিভ মানে এই সিপিএম এবং কংগ্রেসের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটা তো কোনো একটা জায়গাতে প্রশ্নচিহ্ন তৈরি করছে। একদম অঞ্জন, তাদের ন্যারেটিভ এবং তাদের যে উদ্দেশ্য, সেটা কিন্তু একটা বিশাল প্রশ্নের মুখে চিহ্ন দাঁড়িয়ে যাবে। কেননা তুমি জানো যে কেরালা, যেখানে সিপিএম শাসন করছে, সেখানে কিন্তু কেরালায় কংগ্রেস হচ্ছে প্রধান বিরোধী দল। যদি লোকসভার ভোটে
সেখানে কি সিপিএম আর কংগ্রেসের অ্যালায়েন্স হবে ইন্ডিয়া জোটের পরিপ্রেক্ষিতে? সেখানটা কিন্তু ইন্ডিয়া জোটের পরিপ্রেক্ষিতে ইন্ডিয়া জোটের যে জোট প্রার্থী, সেই জোট প্রার্থী কিন্তু ওখানে হবে না। কেননা সেখানে সিপিএম কখনোই কিন্তু কংগ্রেসকে সিট ছাড়বে না ওখানে কেরলে। আবার পশ্চিমবঙ্গে যেখানে তোমার তৃণমূলের আধিপত্য রয়েছে, সেখানটায় কিন্তু বিজেপিকে হারাতে যে তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেস বা সিপিএম হাত ধরবে, সেটা কিন্তু করবে না, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কেননা আমরা শুধু নির্বাচন নয়, অঞ্জন, আমরা এই পশ্চিমবঙ্গের একাধিক রাজনৈতিক ইস্যু, সেই ইস্যুগুলোতে দেখেছি আমরা যে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি তারা এককাট্টা হয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছে। এই চিত্র দেখে এটা একদম পরিষ্কার যে সিপিএম। দেখো গৌতম, এখানেই একটা অদ্ভুত প্রশ্ন রয়েছে যে একাধারে দেখা যাচ্ছে যে তৃণমূলকে ভাঙার চেষ্টা করছে তাদেরই আশপাশ, যারা কিনা পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সার্বভৌমিক স্তর অনুসারে, সর্বজাতীয় স্তর অনুসারে সেখানে মানে একসাথে বৈঠক করছে। আবার অদ্ভুতভাবে সেই তৃণমূল কংগ্রেসই কিন্তু যখন দেখা যাচ্ছে কংগ্রেস এবং আপের মধ্যে কোনো মনোমালিন্য চলছে, তারা সেটাকে ঠিক করার চেষ্টা করছে। মানে একদিকে যেখানে গড়ার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়, আরেকদিকে ভাঙার চেষ্টা করছে এই বাম এবং কংগ্রেস। একেবারে অঞ্জন, যে তুমি জানো যে কংগ্রেসের সাথে একটা আপের, অর্থাৎ আপ পার্টি, যেটা কেজরিওয়ালের পার্টি, তুমি জানো যে পাঞ্জাবে কংগ্রেসকে হারিয়ে আপ ক্ষমতায় এসছে, এবং সেটা নিয়ে কিন্তু বিস্তর জলঘোলা হয়েছিল। এবং প্রথম ইন্ডিয়া জোটের যে বৈঠক হয়েছিল, সেখানটা কিন্তু একেবারে সামনাসামনি লড়াই বেঁধে গিয়েছিল কেজরিওয়ালের সাথে কংগ্রেসের মধ্যে। সেখানটায় মধ্যস্থতা করেছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এটাও দেখেছি যে বিভিন্ন রাজ্যের যে আঞ্চলিক দলগুলোর মধ্যে কংগ্রেসের সাথে যে গণ্ডগোল বা কংগ্রেসের সাথে যে আসন রফা নিয়ে সমস্যা, সেটা কিন্তু মেটাচ্ছেন এই তৃণমূলকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমি শুধু এটাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশের এই যে ইন্ডিয়া জোটের একজন কাণ্ডারি হিসেবে কাজ করছেন, এবং শুধু তাই নয়, প্রতিটা দলকে এক সূত্রে বাঁধার চেষ্টা করছেন। অথচ দেখা যাচ্ছে যে যারা সারা ভারতবর্ষে, যাদের হয়তো 8টা বা 9টা সিট, আমি সিপিএমের কথাই বলছি, গোটা ভারতবর্ষে তাদের 12টা সিট রয়েছে, অথচ তাদের যে রাজ্যগুলো রয়েছে, কেরালা, সিপিএম তো এ রাজ্যে কোনো ক্ষমতাতে নেই, কোনো আসনেই তারা নেই, একেবারে শূন্য, কিন্তু তবুও তারা কিন্তু এখানে কংগ্রেসের সাথে হাত ধরেছে। অথচ দেখা যাচ্ছে বৃহত্তর স্বার্থে কিন্তু যখন সীতারাম ইয়েচুরি আবার ইন্ডিয়া জোটের বৈঠকে দেখা যাচ্ছে তিনি রাহুল গান্ধীর পাশে বসে, এক পাশে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি জোটের বার্তা দিচ্ছেন, কিন্তু তাদের নীতির ক্ষেত্রে কিন্তু এটা এই যে নীতি, সেটা কিন্তু তারা স্পষ্ট করছে না। এই কারণেই নীতি যদি একটাই হয়, তাহলে সেটা সব ক্ষেত্রে পৌঁছে যাওয়া উচিত। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে ইন্ডিয়া জোটের বৈঠক হচ্ছে, সেখানটায় একটা চিত্র যে মমতা বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে সবাই রয়েছেন। অথচ সেই জোটেরই প্রতিক্রিয়া এ রাজ্যে দেখা যাচ্ছে একেবারে ভিন্ন চিত্র। এখানটায় তৃণমূল কংগ্রেসকে, যে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোট গড়ার এক সক্রিয় ভূমিকা নিয়েছে, সেই ইন্ডিয়া জোটের যে প্রথম সারির যে দল তৃণমূল কংগ্রেস, তাকে হারাতে এ রাজ্যে সিপিএম এবং কংগ্রেস উঠে পড়ে লেগেছে। এই বিষয়টা নিয়ে আমি তোমাকে আরেকটা জিনিস তোমাকে বলি অঞ্জন, যে সবচেয়ে বড় কথা, কংগ্রেসের হাইকমান্ড বলে একটা কথা আছে, তুমি জানো রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী রয়েছেন। ইন্ডিয়া জোটের এই যে প্রধান দুই কাণ্ডারি রয়েছে কংগ্রেস, সেই কংগ্রেসের দুই প্রধান কাণ্ডারি, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে খুবই গুরুত্ব দিচ্ছেন, এবং গুরুত্ব দিচ্ছেন বলেই কিন্তু আমার যে মনে হচ্ছে যে হাইকমান্ড শেষ পর্যন্ত লোকসভা ভোটের আগে যে নির্দেশ দেবে, সেই নির্দেশ কিন্তু মানতে বাধ্য এ রাজ্যের কংগ্রেস। কেন এ রাজ্যে কংগ্রেসের মাত্র 2টো সিট রয়েছে, সেক্ষেত্রে কংগ্রেসের তো 2টো সিটকে যদি কংগ্রেসকে ছেড়ে দেওয়া হয়, তাহলে সমস্যা থাকে না। অর্থাৎ একটা কিন্তু সূত্র বেরোবেই, হাইকমান্ডের নির্দেশ থাকবেই, এবং হাইকমান্ডের নির্দেশ মানতে বাধ্য থাকবে এ রাজ্যের কংগ্রেস। রইল সিপিএমের কথা, দেখো সিপিএম এ রাজ্যের একটি আসনও নেই, ওদের আসন রয়েছে কেরালায়। তাহলে সিপিএমের যখন এখানটা আসন নেই, সিপিএম তো বাধ্য সমঝোতা করতে, কারণ তাদেরকে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে যে কটা সিট দেওয়া হবে, সেটাই তো তাদের বাড়তি পাও না, তাদের তো নিজস্ব কোনো সিট নেই। সার্বিকভাবে ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক, অর্থাৎ মধ্যপ্রদেশের ভোপালে বৈঠকের পরে
যে লোকসভা ভোটের আগে যে মহাবৈঠক হবে লোকসভা ভোট নিয়ে, সেটাতেই কিন্তু স্পষ্ট হয়ে যাবে আসন রফা নিয়ে। এবং এই যে আজকে এ রাজ্যে সিপিএম বা এই রাজ্যের কংগ্রেস যারা এত আস্ফালন করছে এই তৃণমূলের কংগ্রেসের বিরুদ্ধে, তাদের কিন্তু হাইকমান্ডের চাপে নতি স্বীকার করতে বাধ্য হবে তারা, এটা কিন্তু স্পষ্ট। অঞ্জন, একদমই তাই গৌতম, তোমার কাছে আবার আসছি, কিন্তু এই মুহূর্তে আরও একটি বিষয় যেখানে আলোচনার সাপেক্ষ। ভারতে থাকতে হলে দম চাই, নদিয়ার কল্যাণীতে একটি আলোচনা সভাতে স্পষ্ট বার্তা। বিগত দিনে বাংলা কার্যত দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে, সেই আগুনেই এবার ঘৃতাহুতি দিলেন বিজেপি সাংসদ। এছাড়াও রাজ্য প্রশাসনকে একাধিক ইস্যুতে বিঁধলেন দিলীপ ঘোষ। কি বললেন একবার শোনাবো। তারা ঠিক করতে পারছে না, ভয় পাচ্ছে, তাই একসঙ্গে আসার চেষ্টা করছে। যেভাবেই আসুক, রেজাল্ট জানাই আছে। আমরা একটা লক্ষ্মীর নাটক দেখাচ্ছেন। দিল্লি, একটা কথা হচ্ছে যে আপনি চন্দ্রযান নিয়ে বলছিলেন, ঠিক ল্যান্ডিং নিয়েও কিন্তু বিস্ফোরক বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, বলছে ল্যান্ডিং দেখতে পারলাম না, তার আগেই একজন পতাকা নাড়তে শুরু করে দিলেন, ভাষণ দিতে শুরু করে দিলেন। কি বলবেন? মমতা ব্যানার্জি সব প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই। উনি সবাই ওনার মতোই বোকা ভাবেন আজকাল। হয়তো ওনার স্মৃতিভ্রম হয়ে গেছে, কি বলছেন জানেন না, কাকে কী বলছেন। তো এইসবের উত্তর হয় না। সাধারণ সমাজ আজকে স্কুলের স্টুডেন্টরা ইচ্ছে অনেক বেশি জানে, তারা তথ্য দিয়ে দেবে। বিভিন্ন ভিডিও দেখছি, ভাইরাল হচ্ছে, বাচ্চারা কত সুন্দর ইনফরমেশন দিচ্ছে। মুখ্যমন্ত্রী জেনে শুনে বলা উচিত, নাহলে সব বিষয়ে বলা দরকার কি আছে। গ্যাসের দাম 200 টাকা কমানো নিয়ে কিন্তু বিরোধীরা বলছেন যে 5 রাজ্যে বিধানসভা নির্বাচন আছে, তার আগে আই ওয়াশ করার চেষ্টা করছে বিজেপি। এর আগে 3 বার পেট্রোলের দাম কমিয়েছে মমতা ব্যানার্জি, একবারও কমিয়েছে। অন্য রাজ্যে 90 টাকার মধ্যে দাম, আর এখানে 106 টাকার নেন। কেন নেন? কম করে দেখান, সমালোচনা করার দরকার। লোক কাজ চায়, নাহলে ধুইয়ে দেবে আগামী ইলেকশন। একদিকে ইডি তদন্ত করছে, ওইদিকে কোর্ট থেকে বলা হচ্ছে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হচ্ছে না। এবং সারা পশ্চিমবাংলায় 10 কোটি লোক তাকিয়ে আছে ইডির দিকে। যে ধরনের দুর্নীতির দ্বারা বাংলার অর্থনীতিকে, রাজনীতিকে কলুষিত করা হয়েছে, সমাজকে, লোকে খুব নিজেকে অপরাধী মনে করছে যে কাদেরকে ভোট দিয়ে আমরা ক্ষমতায় বসিয়েছি। প্রমাণ হয়ে যাচ্ছে তারা চোর, কিন্তু তাদেরকে কেন সাজা দেওয়া হচ্ছে না, কেন দেরি হচ্ছে? মানুষ যেমন চিন্তিত, স্বাভাবিক সেটা কোর্ট অনুভব করে বারবার বলছেন তাড়াতাড়ি করুন। আমরা চাই তাড়াতাড়ি এর বিচার হোক, অন্যায়ের দোষীরা সাজা পাক। মানুষ যে ধরনের এই দুর্নীতির দেখে নিজেকে মানে হীনমন্যতায় ভুগছে, সেটা থেকে বেরিয়ে আসুন। মূলত আমরা যে দেখলাম এই মুহূর্তে সত্যি ইন্ডিয়া জোট নিয়ে এবং বিজেপির মধ্যে বিস্তর রাজনৈতিক চর্চা একেবারে তুঙ্গে। সত্যি প্রশ্ন উঠছে নানান রকম প্রশ্ন একে অপরকে বিচ্ছে রাজনৈতিক মহলে। সত্যি ওয়াকিবহল মহলে প্রশ্ন উঠছে বারবার করে যে সত্যি কি ইন্ডিয়া জোটের এই বৈঠক আদতে বিজেপির সামনে টেক্কা দিতে পারবে? যদিও বা সেটা সময় সাপেক্ষ, কিন্তু সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা থাকবে। যে বিষয় নিয়ে এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম, আমরা আলোচনায় সেই ফিরছি। আবার আমাদের সঙ্গে নিউজ ডেস্ক থেকে ইতিমধ্যে লাইভে রয়েছেন গৌতম, আমাদের প্রতিনিধি। গৌতম, তোমার কাছে যে প্রথম প্রশ্নটা রাখবো, এই যে এই মুহূর্তে পেট্রোল ডিজেল নিয়ে নানান রকম কথা উঠছে, তার মধ্যে গ্যাস হঠাৎ করে দেখা গেল যে 200 টাকা কমে গেল, এবং যারা উজ্জ্বলা যোজনার সঙ্গে যুক্ত তাদের দেখা গেল 400 টাকা কমলো। কিন্তু একটা অদ্ভুত প্রশ্ন কিন্তু এখানে থেকেই যাচ্ছে। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে গ্যাসের দাম এরকম হঠাৎ করে কমে গেল। গ্যাস মানুষকে সত্যি এতটা পরিমাণে এই 2023-এ দাঁড়িয়ে বোকা, এতটাই বোকা যে লোকসভা নির্বাচনের আগে হঠাৎ করে গ্যাসের দাম কমে গেল, এবং গ্যাসের দাম কমার ফলে মানুষের মধ্যে একটা অদ্ভুত বিস্তর এফেক্ট ফেলতে পারে, এটা বিজেপি মনে করছে। আরেক ধারে যদি আমরা দেখতে পাই যে মধ্যপ্রদেশের ভোপালে ইতিমধ্যেই ইন্ডিয়া জোটের বৈঠক হতে চলেছে। মধ্যপ্রদেশে কিছুদিন পরেই বিধানসভা নির্বাচন, তারপরে লোকসভা নির্বাচন। আমি দেখছি এই অদ্ভুত একটা যে তৈরি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে থেকে কি প্রশ্ন উঠছে না যে ইন্ডিয়া জোটের এই বৈঠক সত্যি সত্যি মধ্যপ্রদেশের ভোপালে বিজেপি সরকারকে টলাতে পারে? দেখো অঞ্জন, তোমাকে একটা কথা বলবো প্রথমেই, সেটা হচ্ছে মল্লিকার্জুন খার্গের নির্দেশে, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের নির্দেশে নীতিশ কুমার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ইন্ডিয়া জোট গড়ার লক্ষ্য নিয়ে তারা প্রথম থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন, এবং প্রথম যেদিন প্ল্যাটফর্মটা চালু হলো এবং ব্যাঙ্গালোরে যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছিল ইন্ডিয়ার জোটের, সেই জোটের কিন্তু বৈঠক দেখে যথেষ্ট চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে বিজেপির কপালে। এ কারণেই বলছি যে তারপরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এতদিন ধরে যেটা বিজেপির
যিনি সর্বা বলে জানি, অর্থাৎ দেশের 56 ইঞ্চি ছাতির সেই নরেন্দ্র মোদী, তিনি যেখানটায় এতদিন কিন্তু তিনি প্রচার আসতেন যে আমি করেছি, মানে অর্থাৎ তিনিই সব করেছেন, তার 56 ইঞ্চি ছাতিই করেছে, কিন্তু ব্যাঙ্গালোরের বৈঠকের পরে আমরা দেখতে পেয়েছিলাম বিজেপির গলায় এনডিএর কথা। একবারও এনডিএর কথা কিন্তু তার আগে আমরা শুনতে পাইনি, শুধু শুনেছি বিজেপির কথা, শুধু শুনেছি মোদিজির কথা। কিন্তু আমরা দেখতে পেলাম ব্যাঙ্গালুরুর যে ইন্ডিয়ার বৈঠকটা হলো তারপরে মোদিজি তিনি কিন্তু এনডিএ নিয়ে সচেতন হয়ে গেলেন। এবং শুধু তাই নয়, যেদিন প্রথম ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছিল বেঙ্গালুরুতে, সঙ্গে সঙ্গে সেদিনই কিন্তু মোদি অমিত শাহ তারা কিন্তু দিল্লিতে তাদের যে ভবন, সে দিল্লির যে বিজেপি ভবন, সেখানে জরুরি বৈঠক ডেকেছিলেন এনডিএর শরিকদের নিয়ে। এটা তো একদম পরিষ্কার চিত্র যে যেভাবে 28টি দল, বিরোধী দল যেভাবে, এবং শুধু তাই না, এনডিএর বহু শরিক, ছোট শরিক, তারা কিন্তু বেরিয়ে এসছেন, এবং যেভাবে কংগ্রেস, তৃণমূল, সিপিএম, আরজেডি, সমাজবাদী পার্টি, বিজেডি অর্থাৎ ওড়িশার জনতা দল, এই যে বিভিন্ন দল, এবং আপ, এবং তোমার কী বলে হচ্ছে মুম্বাইয়ের শিবসেনার একটা দল, তারা যেভাবে বিরোধী শিবিরে এসছেন, তাদের যে প্রভাব প্রতিপত্তি রয়েছে বিভিন্ন রাজ্যে, সেটা কিন্তু যথেষ্ট চিন্তার ভাত ফেলেছে। এবার আসি তোমার দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে পেট্রোল ডিজেলের দাম কিন্তু, আর সেই সঙ্গে গ্যাসের দামটা কমিয়ে দিল। দেখো একটা জিনিস বলি তোমাকে, প্রথমে একটা ইকোনমি জানতে হবে, সেটা হচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষে নয়, আন্তর্জাতিক বাজারে কিন্তু পেট্রোল ডিজেলের দাম অনেকটাই নিয়ন্ত্রণে কমে গেছে। মানে ভারতকে যে পেট্রোল কিনতে হচ্ছে বা আনতে হচ্ছে, যে ব্যারেল প্রতি যে দামটা ছিল সেটা কিন্তু অনেকটাই কম। সেই দাম অনুসারে এই মুহূর্তে অর্থনীতি যা বলছে সেটা হচ্ছে প্রতি লিটার পেট্রোল 65 টাকা হওয়া উচিত, অথচ এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার পেট্রোল 112 টাকা 13 টাকা ছুঁয়ে গেছে, এবং ডিজেল 100 টাকা পার করে গেছে, অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম কিন্তু কমায়নি। কিন্তু আন্তর্জাতিক বাজারে কিন্তু পেট্রোল ডিজেলের ব্যারেলের দাম অনেকটাই কমে গেছে, যার নিয়ন্ত্রণে এবং যার হিসাব অনুযায়ী ভারতবর্ষে পেট্রোলের দাম হওয়া উচিত 65 টাকা লিটার, কিন্তু তা করেনি। অথচ ইন্ডিয়া জোটের এই বৈঠকের একের পর এক বৈঠকের পর, বিশেষ করে বাণিজ্য নগরী মুম্বাইতে বৈঠক হওয়ার পরে, এবং যখন ঘোষণা হলো যে ভোপালে বৈঠক হবে, এবং এই ভোপালে মধ্যপ্রদেশের রাজ্যে বিজেপি পরিচালিত, এবং সেখানে ভোট রয়েছে, এবার বিজেপি একটা সস্তার রাজনীতি খেলে দিল। সেটা হচ্ছে আচমকাই তারা রান্নার গ্যাসের দাম কমিয়ে দিল 200 টাকা সর্বস্তরে সাধারণভাবে, এবং উজ্জ্বলা গ্যাসের 400 টাকা। এই যে বিষয়টা, এই যে হঠাৎ করে 400 টাকা 200 টাকা কমিয়ে দিল, মানুষ কিন্তু, আমরা যেটা দেখতে পাচ্ছি, মানুষ কিন্তু এই যে গ্যাসের দামটা যে কমিয়ে দিল, তাতে কিন্তু খুব একটা যে বিজেপির সুবিধা হবে আমার অনুমান করা যাচ্ছে না এটা। কেননা যেভাবে পেট্রোল, কেননা গৌতম এখানে একটা প্রশ্ন থাকছে যে বিশাল কিছু তো কমে যাচ্ছে না। আমরা যদি ধরে নিই যে 1100 টাকা ছিল, এখন সেখানে 200 টাকা কমলে 900 টাকা গিয়ে দাঁড়াচ্ছে, কিন্তু 900 টাকাও কি খুব কম, মানে খুব বেশি বা কম কি নয়? একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে 900 টাকাটাও কি অনেক বেশি নয়? দেখো, বিজেপি সরকার অঞ্জন, বিজেপি গভর্নমেন্ট যখন আসে সেই 10 বছর আগে, সেই সময় রান্নার গ্যাসের দাম ছিল 423 টাকা। সেই রান্নার গ্যাসের দাম 423 টাকা থেকে 10 বছরে বেড়ে হয়েছে 1100 টাকা। অর্থাৎ এতটাই বেড়েছে, মধ্যবিত্তের হেসেলে আগুন লেগেছে বলতে পারো। কেননা এই দেশের বহু মানুষ কিন্তু, মানে বেশিরভাগ মানুষই দরিদ্র শ্রেণীর, এবং তাদের কিন্তু এই যে একটা চমক দিয়েছিল উজ্জ্বলা গ্যাসের ভর্তুকি দিয়ে মানুষকে ভোট কিনেছিল 2019-এর আগে, এবং উজ্জ্বলা গ্যাসের ভর্তুকি কজন মানুষ পেয়েছেন, কদিন পেয়েছেন? হাতে গুনে বলা যেতে পারে 3 থেকে 4 মাস উজ্জ্বলা গ্যাসের ভর্তুকি পেয়েছিল সাধারণ মানুষ। তারপরে সেই ভর্তুকি কিন্তু উঠিয়ে দেওয়া হয়, এবং সম্পূর্ণ দামে কিন্তু গ্যাস কিনতে হচ্ছে প্রতিটা মানুষের। এখন ঠিক ভোটের প্রাক মুহূর্তে, যখন আর মাস 6 বাকি লোকসভা ভোটের, আর 1 মাস বাকি মাত্র মধ্যপ্রদেশের বিজেপি শাসিত যে মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে, ঠিক তার আগে 200 টাকা গ্যাসের দাম কমিয়ে দিয়ে সাধারণ মানুষের মন জয় করতে পারবে না। এই কারণেই পারবে না যে মানুষ
এমনি পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির জন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর যেভাবে দাম বেড়েছে, মানুষ বাজারে যেতে পারছেন না, মানুষ প্রায় না খেতে পেয়ে মরছেন এমন অবস্থা হয়েছে। বিশেষ করে দরিদ্র খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু পারছেন না আর তাদের জীবন জীবিকা চালাতে। কেন? তারপরে এই 200 টাকায় গ্যাসের দাম কমিয়ে দিয়ে এটা একদম গিমিক একটা, যে পরিষ্কার বোঝা যাচ্ছে লোকসভা ভোটের আগে এবং মধ্যপ্রদেশ বিধানসভা ভোটের আগে তাদের একটা গিমিক। এবং তুমি নিশ্চিত করে অঞ্জন ধরে রাখতে পারো, এই মধ্যপ্রদেশ যে বিধানসভা ভোটে বা লোকসভা ভোটে আবারও যদি বিজেপিকে মানুষ ভোট দিয়ে আনে, এই যে আজকে 200 টাকায় গ্যাসের দাম কমেছে, সেটা 1 লাফে 500 টাকা বাড়বে নিশ্চিত করে বলা যেতে পারে। কেননা আমরা এভাবেই দেখেছি যে 2019 সালের লোকসভা নির্বাচনে তারা যেভাবে একের পর দিনের পর একের পর এক জিনিসের দাম যেভাবে বাড়িয়েছে, পেট্রোল, ডিজেল, গ্যাস, সার, সব কিছুর দাম বাড়িয়েছে এই সরকার, এই বিজেপি সরকার। শুধু তাই নয়, এই দাম বাড়ানোর পাশাপাশি দেশের যে সম্পত্তি, সেই সম্পত্তি ইন্ডিয়ান এয়ারলাইন্স থেকে শুরু করে, LIC থেকে শুরু করে, রেল থেকে শুরু করে সব কিছু তারা কিন্তু বেসরকারিকরণ অর্থাৎ বিক্রি করে দিচ্ছেন। এবং এই যে প্রভাবটা কিন্তু এটাই কিন্তু ইন্ডিয়া জোটের মেন ইস্যু রয়েছে, এবং মেন ইস্যু রয়েছে বলেই ইন্ডিয়া জোটের কিন্তু এই যে পরপর বৈঠক এবং জনসভার ঘোষণা বিজেপির শীর্ষ নেতৃত্বের অর্থাৎ মোদি শাহের কপালে কিন্তু চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। এবং একটা কথা তোমাকে অঞ্জন বলতে পারি, এই ইন্ডিয়া জোটের যে একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক এবং তার যে প্রভাব পড়বে, সেই প্রভাবটা কিন্তু অবশ্যই আগামী 2024 লোকসভা নির্বাচনে বিজেপির ক্ষেত্রে একটা চরম অশনি সংকেত বয়ে আনছে। অঞ্জন, একদমই তাই গৌতম, যে বিষয়টা তুমি বললে, এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলে, একটা অদ্ভুত কথা আমি এখানে বলতে চাইছি। পাবলিক সার্ভেন্ট অর্থাৎ নেতা বা মন্ত্রীদের বলা যেতে পারে যে পাবলিক সার্ভেন্ট, কিন্তু একটা অদ্ভুত বিষয় দেখা যায়, যখন ভোট আসে তার আগে দেখা যায় এই নেতা মন্ত্রী বিভিন্ন রকম দাম কমিয়ে দেয় এবং নানান রকম প্রতিশ্রুতি মানুষের জন্য তুলে ধরে, কিন্তু তারপরে দেখা যায় ভোট যখন চলে যায় তখন মানুষের জন্য কিছুই থাকে না। আর অদ্ভুতভাবে এই পাবলিক সার্ভেন্টটা হয়তো কোনো একটা জায়গাতে পড়ে যায় যে পাবলিকরাই নেতা মন্ত্রীদের সার্ভেন্ট। এই অদ্ভুত চিত্র শুধুমাত্র হয়তো ভারতবর্ষের ইতিহাসেই দেখা যায়। ভারতবর্ষের ইতিহাসে সেই 1947 পরে স্বাধীন হওয়ার পর থেকে নেতা মন্ত্রীদের এই ক্রোনোলজি সত্যি প্রশ্ন তোলে। ধন্যবাদ তোমাকে গৌতম। যে বিষয়ের দিকে নজর ছিল, ইতিমধ্যে ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে নানান রকম তরজা শুরু হয়েছে। ইন্ডিয়া জোটের বৈঠক ঘিরে বিজেপির কতটা চাপানোতর তৈরি হয়েছে সেদিকে তো নজর থাকবে, সেদিকে নজর আছে। এবং 2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত মানুষের মধ্যে রাজনৈতিক মহলে ঠিক কতটা এফেক্ট পড়ে সেই দিকেও নজর থাকবে ট্রাইব টিভি।